हेलो डियर एस्पिरेंट, वेलकम टू आवर चैनल डब्ल्यूबी प्रेप। ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে এসেছি, যে সেশনটা তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং এসআই, এছাড়াও আমাদের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডির জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের সেশনে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে। ওকে, আর স্ট্যাটিক জিকের এটা হচ্ছে মিসেলেনিয়াস সিরিজ, যেখানে আমরা টপ 25 এমসিকিউ নিয়ে আলোচনা করব। সঙ্গে প্রত্যেকটা এমসিকিউর সাথে আমরা চেষ্টা করব একটা থেকে দুটো এক্সট্রা ইনফো আলোচনা করা। ওকে, যে ইনফরমেশন গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো চলো সেশন স্টার্ট করা যাক। আশা করছি তোমরা পরীক্ষায় এই সেশন থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো চলো, স্ক্রিনে তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। দেখো, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমাদের। আজকের সেশনে যে সমস্ত স্ট্যাটিক জিকের কোশ্চেন তোমরা পাবে, প্রত্যেকটা প্রশ্নই একটু স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখো কি রয়েছে। নিত্যাচার্য গুরু বিপিন সিং, ওকে, এখানে গুরু বিপিন সিং এর কথা বলা হচ্ছে। পুরস্কার প্রাপ্ত, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং কালিদাস সম্মান প্রাপ্ত কোন শাস্ত্রীয় নৃত্যরূপ প্রচারে প্রসিদ্ধ ছিলেন। ভাষাটা হয়তো একটু অগোছালো রয়েছে, ওকে, বাট কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড এবং এটা এসএসসি জিডিতে তোমাদের জিজ্ঞেস করা প্রশ্ন। ঠিক আছে, আর রিসেন্টলি তোমাদের যে এক্সাম হবে পুলিশের বা কেপির, পুলিশম্যান, আমি ডাব্লিউপি কথা বলছি, আর কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষাতেও তোমরা দেখবে এই ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে। কারণ তোমরা দেখেছো ক্লার্কশিপের পরীক্ষাতে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, দ্যাটস ওয়াই এই ধরনের প্রশ্ন তোমরা পুলিশের পরীক্ষাতে বা আমাদের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতেও এই ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো সোজা ভাষায় যদি এটা বলি তাহলে কি বলা হচ্ছে, যে গুরু বিপিন সিং, যিনি সঙ্গীত নাটক পুরস্কার পেয়েছেন এবং কালিদাস সম্মান পেয়েছেন, তিনি কোন নৃত্য প্রচার করেছেন, এটাই জাস্ট এখানে জিজ্ঞেস করছে। তো বলো এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মণিপুরি। ওকে, গুরু বিপিন সিং হচ্ছে গিয়ে মণিপুরি নৃত্যের সাথে সম্পর্কিত বা মণিপুরি নৃত্যের বিখ্যাত ব্যক্তিত্ব। ওকে, যিনি কি পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, যেটা সঙ্গীতের সব থেকে বড় পুরস্কার। কালিদাস সম্মানও তিনি পেয়েছেন। ওকে, আচ্ছা, এবার এখান থেকে দেখো, এই প্রশ্নটা এইভাবে জিজ্ঞেস করতে পারে যে মণিপুরি নৃত্যের সাথে সম্পর্কিত গুরু বিপিন সিং কোন রাজ্য থেকে বিলং করেন। তো মনে রাখবে তিনি হচ্ছে মণিপুর রাজ্য থেকে বিলং করেন। ওকে, কেন বলতো, কারণ হচ্ছে মণিপুরীর নৃত্যটা কোন রাজ্যে রয়েছে, মণিপুরতে রয়েছে। কুচিপুড়ি কোন রাজ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। ওডিসি কোন নৃত্য রয়েছে, উড়িষ্যাতে রয়েছে। ওকে, আর কত্থক কোথায় রয়েছে, ইউপিতে রয়েছে। হয়ে গেল আমাদের এই সমস্ত শাস্ত্রীয় নৃত্যের আলোচনা। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। উর্মিলা সত্যনারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের বা বলছে এখানে কোন শাস্ত্রীয় নৃত্যকলার বিশিষ্ট শিল্পী, বল। প্রশ্ন পড়ে নাও কি বলছে। উর্মিলা সত্যনারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলার বিশিষ্ট শিল্পী। অপশন এ বি সি ডির মধ্যে সঠিক আনসার কে পারবে, বলো দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্যার রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ, উর্মিলা সত্যনারায়ণ হচ্ছে ভরতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। আচ্ছা বলো দেখি, ভরতনাট্যম নৃত্য আমাদের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, কে বলতে পারবে। ভরতনাট্যম নৃত্য তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। কত্থক কোথায় বললাম, ইউপিতে দেখতে পাওয়া যায়। মণিপুরি কোথায় দেখতে পাওয়া যায়, মণিপুরতে দেখতে পাওয়া যায়। শাস্ত্রীয় কোথায় দেখতে পাওয়া যায়, আসামের মধ্যে দেখতে পাওয়া যায়। আমাদের টোটাল ক্লাসিক্যাল ডান্স কত রয়েছে, কেউ বলতে পারবে। টোটাল ক্লাসিক্যাল ডান্স কতগুলো রয়েছে, 8টি রয়েছে ক্লাসিক্যাল ডান্স। আরেকটা রয়েছে সেমি ক্লাসিক্যাল ডান্স, যেটা রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে ছৌ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে চর্চায় চলছে, ছাউ বলে। ঠিক আছে, সেই ছৌ এর কথা বলছি, যেটার জন্য পুরুলিয়া হচ্ছে বিখ্যাত। সেই ছৌ নাচ সেমি ক্লাসিক্যাল ডান্স হিসাবে রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে। চলো নেক্সট। আচ্ছা আমরা একটা স্কিপ করে যাচ্ছিলাম। দেখো প্রশ্ন নাম্বার 3 কি বলছে, নিম্নলিখিত কোন ভারতীয় তবলা বাদককে আব্বাজি নামে ডাকা হতো। তিনি 1968 সালে আমেরিকান জাজ ড্রামার বাডি রিচ এর সাথে সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেছিলেন। ওকে, এটা জাস্ট একটা ইনফো। ঠিক আছে, যে ইনফোটা হচ্ছে তোমাদের পরীক্ষায় টাইমটা নষ্ট করবে, বাট কোশ্চেনটা এই জায়গাতেই রয়েছে। নিম্নলিখিত কোন ভারতীয় তবলাবাদককে আব্বাজি নামে ডাকা হয়। আব্বাজি নামে কাকে ডাকা হয়, বলো দেখি। ওস্তাদ আল্লাহ রাখাকে ডাকা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে রাইট অ্যান্সার, এখানে রাইট অ্যান্সার হবে স্যার অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার। আচ্ছা এবারে
দেখো 1968 সাল দেখতে পাচ্ছ, এখানে কি একটা ইনফরমেশন রয়েছে, আমেরিকান জাজ ড্রামার বাডি রিচের সাথে তিনি একটা অ্যালবাম করেছিলেন, ঠিক আছে। সেই অ্যালবামটার নাম কি ছিল বলতে পারবে? অ্যালবামটার নাম ছিল রিচ এ লা, এটা লা, ঠিক আছে, লা রেখা, ঠিক আছে। এই অ্যালবামটা তাদের যৌথ উদ্যোগে প্রকাশ হয়েছিল, ঠিক আছে। আর এখান থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, পণ্ডিত রবিশঙ্করের প্রধান সঙ্গীত শিল্পী ছিলেন হচ্ছে গিয়ে কে? এই তবলা বাদক এখানে যিনি রয়েছেন কে? আল্লাহ রাখা, ঠিক আছে। এছাড়াও আরেকটা যদি বলা হয় যে কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেনের পিতা এবং গুরু কে ছিলেন? জাকির হোসেনের পিতা এবং গুরু ছিলেন আল্লাহ রাখা, ঠিক আছে। এই যে জাকির হোসেন এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন বি তে রয়েছে, তার পিতা ছিলেন তিনি, পিতা, পিতা বা গুরু। ওকে, চলো নেক্সট কি রয়েছে দেখো, রয়েছে ওয়ারলি চিত্রকলা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? বলো, ওয়ারলি চিত্রকলা কোন রাজ্যের লোকনৃত্য? ওয়ারলি চিত্রকলা বলো। এর রাইট অ্যান্সার হয়ে যাবে স্যার অপশন ডি, ঠিক আছে। ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রের লোকনৃত্য। ওকে, এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? আর কি প্রশ্ন হতে পারে দেখো, এই যে ওয়ারলি চিত্রকলা এটা কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে কাদামাটির প্রলেপ দেওয়া দেওয়ালে চালের গুঁড়ো বা সাদা এক ধরনের রঞ্জক দিয়ে বাঁশের কলমে কিছু আঁকা হয়, ঠিক আছে, এই চিত্রকলাটা, এই ওয়ারলি চিত্রকলাটা। ওকে, এটাই। আর এখানে কি কি বিষয় চিত্রিত হয়? চাঁদ, সূর্য, ঘর বাড়ি, এগুলো চিত্রিত হয়, ঠিক আছে, জ্যামিতিক আকারে। ওকে, এছাড়াও চাষবাসের ছবি, বিবাহ, আচার যেগুলো রয়েছে বা রীতিনীতি রয়েছে সেগুলো সম্পর্কে দৃশ্য আমরা দেখতে পাই ওয়ারলি চিত্রকলাতে, ঠিক আছে, যেটা কাদা মাটির প্রলেপ দেওয়া দেওয়ালে চালের গুঁড়ো দ্বারা আঁকা হয়। ক্লিয়ার স্যার? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে উৎপত্তি লাভ করে? বলো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে উৎপত্তি লাভ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বিহারতে হচ্ছে মধুবনী চিত্রকলা উৎপত্তি লাভ করে। বা এই প্রশ্নটা এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে মধুবনী চিত্রকলা কোন রাজ্যে বিখ্যাত? ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বিহার। আচ্ছা, আরেকটা পেন্টিং রয়েছে মধুবনী চিত্রকলাকে আরেকটা কি কথা বলে বলো দেখি? মিথিলা চিত্রশৈলী বলে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিথিলা, মিথিলা চিত্র শৈলী বলা হয়, ঠিক আছে, এটাও মনে রাখবে। এটা বিশেষত্ব কোন জায়গাতে রয়েছে? মধুবনী ডিস্ট্রিক্ট, মধুবনী জেলাতে, বিহারের মধুবনী জেলাতে। ওকে, আচ্ছা, এখানে থিম কি রয়েছে? থিমে হচ্ছে রাম সীতার বিবাহ, রাধাকৃষ্ণের বিবাহ, এগুলো থাকে থিম এই মধুবনী চিত্রকলাতে। ক্লিয়ার স্যার? চলো নেক্সট কি রয়েছে দেখো, থাঙ্কা চিত্রশৈলীতে কোন দেবতার চিত্রায়ন দেখা যায়? আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে, তোমরা প্রত্যেকে সেশনটা শেয়ার করবে, লাইক কমেন্ট নিশ্চয়ই জানাবে ক্লাসের ফিডব্যাক সম্পর্কে। ওকে, চলো, থাঙ্কা চিত্রশৈলীতে কোন দেবতার চিত্রায়ন দেখা যায়? প্রশ্ন নাম্বার 6, বলো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, থাঙ্কা চিত্রশৈলীতে বৌদ্ধ দেবতার চিত্রায়ন দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, আর এখান থেকে কি আলোচনা হতে পারে? এটা কোন জায়গায় দেখতে পাওয়া যায় ভারতের? এটা হতে পারে, ঠিক আছে, নর্থ ইস্ট, সাউথ, কোথায়? ভারতের হচ্ছে নর্থে, অর্থাৎ উত্তরে, তিব্বতে। তিব্বতে হচ্ছে গিয়ে এই থাঙ্কা চিত্রশৈলীতে বৌদ্ধ ধর্মের হচ্ছে রূপ দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, আর এখানে কি রয়েছে? গৌতম বুদ্ধের পিকচার থাকে, বোধিসত্ত্ব থাকে, ধর্মপাল, এগুলোর বা বিভিন্ন দেবদেবীর চিত্রায়ন দেখতে পাওয়া যায়। ওকে, এই থাঙ্কা চিত্রশৈলীতে। চলো নেক্সট রয়েছে দেখো তোমাদের প্রশ্ন নাম্বার 7, কি বলছে? লোমস ট্রি ঋষি, ঠিক আছে, এটা হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। লোম ঋষিকেভ গুহা কোন পাহাড়ে অবস্থিত? বলো, লোমস ঋষিকেভ গুহা কোন পাহাড়ে অবস্থিত? বলো, লোমস ঋষিকেভ গুহা কোন পাহাড়ে অবস্থিত? বিন্ধ্য পর্বত, পাহাড় মিন্স এখানে এটা পাহাড় না লিখে এটা পর্বত লিখলে ভালো হতো, ঠিক আছে, পর্বত, একটু ভুল হয়েছে। কোন পর্বতে অবস্থিত? ঠিক আছে, এখানে তো গুহায় রয়েছে,
চলো, বিন্ধ্য পর্বত নাকি বারাবর পর্বত, আরাবলি, সাতপুরা? রাইট অ্যান্সার কি হবে? বারাবর। এটা দেখো ঠিকই ছিল, আমি হয়তো একটু ভুল করে ফেললাম এখানে। পর্বত নয়, এটা পাহাড়ি হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস করা যেতে পারে, এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে স্যার অপশন বি, ঠিক আছে। বারাবর পাহাড়, যেটা কোথায় রয়েছে স্যার? এটা রয়েছে বিহারতে, ঠিক আছে। লোমাস ঋষিকেভ হচ্ছে বারাবর পাহাড়, বিহারতে অবস্থিত, ঠিক আছে। আরাবলি পর্বত হচ্ছে ভারতের সব থেকে কি পুরাতন পর্বত। সব থেকে পুরাতন পর্বত কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানের মধ্যে অবস্থিত রয়েছে। ওকে, আচ্ছা, চলো নেক্সট। বিশ্বের বৃহত্তম একাশ্ম মন্দির কোন স্থানে অবস্থিত বলো? মোনোলিথিক স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম একাশ্ম মন্দির, কোন স্থানে অবস্থিত? বলো, মোনোলিথিক স্থাপত্য কোথায় রয়েছে? কে বলতে পারবে? এর রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন সি, ঠিক আছে। যখনই তোমরা দেখতে পাবে মোনোলিথিক স্ট্রাকচার, তখনই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এলোরার কৈলাস মন্দির, মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত, ঠিক আছে, মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। ওকে, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এই যে ইলোরার কেভ, ঠিক আছে, বা কৈলাস টেম্পল, এটা কে হচ্ছে গিয়ে তৈরি করেছিল? তো মনে রাখবে খ্রিস্টীয় অষ্টম শতকে, অষ্টম নয়, আই থিঙ্ক চতুর্দশ শতকে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ, ঠিক আছে, কৃষ্ণদেব, রাষ্ট্রকূট রাজা কৃষ্ণদেব হচ্ছে নির্মাণ করেছিল এলোরার কেভ বা কৈলাস টেম্পল। ক্লিয়ার? এতে কি রয়েছে? এতে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ছবি অঙ্কিত রয়েছে। ওকে, চলো নেক্সট। কি রয়েছে দেখো, এলিফ্যান্ট কেভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, এলিফ্যান্ট কেভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? একটু আগে তোমাদেরকে বললাম এলিফ্যান্ট কেভ কোন রাজ্যে অবস্থিত, বলো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রতে হচ্ছে এলিফ্যান্ট কেভ অবস্থিত, ঠিক আছে। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের মুম্বাই শহরের কাছে এলিফ্যান্ট দ্বীপে অবস্থিত। মুম্বাই শহরের কাছে, মনে রাখবে, মহারাষ্ট্রের মধ্যে প্রপার মুম্বাই শহরের মধ্যে এলিফ্যান্ট দ্বীপে অবস্থিত হচ্ছে এলিফ্যান্ট গুহা। ওকে, এটা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, আর এখানে মূলত শিব ধর্মীয় বা শিব ঠাকুরের স্ট্রাকচার এখানে তোমরা দেখতে পাবে এলিফ্যান্ট গুহাতে, ঠিক আছে। শিব ঠাকুরের ত্রিমূর্তি দেখতে পাবে এখানে। ওকে, এবং শিব ঠাকুরের যে একটা সৃষ্টিকর্তা বা বিনাশক রূপ, সেটাই তোমরা দেখতে পেয়ে যাবে এলিফ্যান্ট ক্যাম্পে, ঠিক আছে। ধরা হয় এই যে এলিফ্যান্ট কেভ, এটা তৈরি হয়েছে তোমার হচ্ছে ওই পঞ্চম থেকে সপ্তম শতাব্দীর মধ্যে, ঠিক আছে, পঞ্চম থেকে সপ্তম শতাব্দীর মধ্যে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা। প্রসিদ্ধ পাণ্ডব লেনি গুহা কোন রাজ্যে অবস্থিত? প্রসিদ্ধ পাণ্ডব লেনি গুহা কোন রাজ্যে অবস্থিত বল? প্রসিদ্ধ পাণ্ডব লেনি গুহা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? পাণ্ডব লেনি গুহা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে পাণ্ডব লেনি গুহা। ওকে, এখানে মূলত বৌদ্ধ বিহার এবং হচ্ছে চৈত্য, এই দুই নিদর্শন তোমরা এখানে দেখতে পাবে। ওকে, এটা আই থিঙ্ক তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতকের থেকে ওই তৃতীয় চতুর্থ শতক পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে এই পাণ্ডব লেনি গুহা ধরা হয় যে নির্মিত টাইম পিরিয়ড। ওকে, এটা হচ্ছে কিছুটা লোককথার সাথেও সম্পর্কিত রয়েছে, যে মহাভারতের পাণ্ডবরা সরাসরি এর সাথে যুক্ত ছিল, এরকম বিভিন্ন ধরনের লোককথা প্রচলিত রয়েছে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত কোন দেশ কখনো প্যারা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেনি? ঠিক আছে, নিম্নলিখিত কোন দেশ কখনো কি বলছে প্যারা অলিম্পিক ক্রীড়া আয়োজন বা বলা যেতে পারে প্রতিযোগিতা আয়োজন করেনি? বলো কি হবে রাইট অ্যান্সার? ভালো ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো, রাইট অ্যান্সার হয়ে যাবে স্যার অপশন ডি, ঠিক আছে, ভারত। ভারত কিন্তু কখনোই প্যারা প্যালাম তোমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই রয়েছে। চলো, ভারত কখনোই কি বলছে প্যারাম্পিক
বা বলা যেতে পারে এটা তোমার, আমি একটা জিনিস অন্য ভাবছিলাম, ওই প্রশ্নটা না, এখানে রিলেট হবে না। চলো এখানে জাস্ট তোমরা এটাই মনে রাখো যে প্যারা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেনি ভারত, ঠিক আছে। চলো দেখো, প্যারালিম্পিক যে গেমস, ঠিক আছে, প্যারালিম্পিক্স গেমস, ওকে, এটা আয়োজন ভারত কখনো করেনি। আর এটা প্রথম শুরু হয়েছিল কবে স্যার? প্যারালিম্পিক্স গেমস শুরু হয় প্রথম হচ্ছে 1960 সালে, ঠিক আছে, 1960 সালে। কোন জায়গাতে শুরু হয়েছিল? প্রথম রোমের ইটালিতে, রোমের ইটালিতে প্রথম হচ্ছে গিয়ে শুরু হয়। তারপরে 4 বছর পরে 1964-তে হচ্ছে গিয়েছিল কোথায়? জাপানতে হয়েছিল, 1964-তে হয়েছিল জাপানে, ওকে। ভারত কিন্তু কখনোই প্যারালিম্পিক গেমস আয়োজন করেনি, ওকে স্যার। চলো নেক্সট কি রয়েছে দেখো, ক্রিকেট ম্যাচে মাঠে কতজন অন ফিল্ড আম্পায়ার থাকেন? বলো, তোমরা তো ক্রিকেট সবাই দেখো, অন ফিল্ডে কতজন আম্পায়ার থাকেন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে রাইট আনসার? অন ফিল্ডে কতজন আম্পায়ার থাকেন? রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হবে রাইট আনসার। দুটো, দুটো, কারণ একজন হচ্ছেন আমাদের থার্ড, সরি, লেগ আম্পায়ার, আরেকজন হচ্ছেন ম্যান আম্পায়ার, ঠিক আছে। আরেকজন আম্পায়ার থাকেন যাকে আমরা থার্ড আম্পায়ার হিসাবে জানি, তিনি হচ্ছেন মাঠের বাইরে থাকেন, ঠিক আছে, তিনি মাঠের বাইরে থাকেন। ক্রিকেট রিলেটেড প্রশ্ন একটা জিজ্ঞেস করে, যেটা হচ্ছে তোমাদের কিছু শব্দ জিজ্ঞেস করে, ক্রিকেট নয়, প্রত্যেক খেলা রিলেটেডই কিছু শব্দ জিজ্ঞেস করে, যে তোমার হচ্ছে বলো, তোমার কি বলো ওটাকে, স্টেট ড্রাইভ কোন দিকে, সরি কোন খেলার সাথে সম্পর্কিত, কভার ড্রাইভ কোন খেলার সাথে সম্পর্কিত, সিলি পয়েন্ট কোন খেলার সাথে সম্পর্কিত, এই ধরনের হচ্ছে শব্দ ইউজ করে যেগুলো ক্রিকেটের সাথে সম্পর্কিত, ঠিক আছে স্যার। চলো এই প্রশ্নটাতে আমরা একটু সময় নিয়ে ফেললাম, ঠিক আছে, কোথাও না কোথাও আমরা একটু আমাদের দিক থেকে অন্যদিকে ফোকাসড হয়ে গেছিলাম, তাই না? চলো, তো কি রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে দহি হান্ডি উৎসবকে ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে? বলো কি হবে রাইট আনসার? ভারতের কোন রাজ্যে দহি হান্ডি উৎসবকে ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে? কে পারবে আনসার করতে, বলো দেখি। এর রাইট আনসার কি হবে? এর রাইট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশন এ, অপশন এ হবে রাইট আনসার, ঠিক আছে। মহারাষ্ট্র, ভারতের মহারাষ্ট্র রাজ্য কি করেছে? দহি হান্ডি উৎসবকে ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে, ওকে। আচ্ছা, আর এটা কত সালে দিয়েছে যদি জিজ্ঞেস করে, এই দহি হান্ডি উৎসবকে ক্রীড়ার স্বীকৃতি কত সালে দিয়েছে, কেউ বলতে পারবে? 2015 সালে স্বীকৃতি দিয়েছে, ওকে। আচ্ছা, এটা কখন হয়? এই দহি হান্ডি উৎসব হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে, মনে রাখবে। এই যে কিছুদিন আগেই পার হলো কৃষ্ণ জন্ম অষ্টমীতে, ঠিক আছে, কৃষ্ণ জন্ম অষ্টমীতে, ওকে। চলো নেক্সট, এটা হচ্ছে ওই উৎসবের কথা যেখানে তোমার ওই রয়েছে না, একটা অনেক উঁচুতে, সিনেমাতে তোমরা দেখেছো সেই মটকি ফোড় দে যে গানটা রয়েছে প্রভুদেবার, অনেক উঁচুতে একটা ভাঁড় রয়েছে যেটাতে সবাই হচ্ছে ছেলেরা একত্রিত হয়ে একের পর এক সারিতে এইভাবে উঠতে থাকে, ঠিক আছে, সারির মাধ্যমে এইভাবে উঠতে থাকে আর গিয়ে হচ্ছে উপরের যে হাঁড়িটা থাকে সেটাকে ভাঙে, সেই উৎসবটাকেই বলা হচ্ছে এটা, ঠিক আছে, সেটা একটা ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিয়েছে মহারাষ্ট্র সরকার, ক্লিয়ার? তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ফাতিমা শেখ সুপরিচিত ছিলেন ভারতের কি হিসাবে? বলো, ফাতিমা শেখ সুপরিচিত ছিলেন ভারতের কি হিসাবে? বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা হিসাবে পরিচিত হচ্ছেন ফাতিমা শেখ, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা তিনি, ঠিক আছে। তিনি কে ছিলেন? সাবিত্রীবাই ফুলের সহকর্মী হিসাবে মেয়েদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এই হচ্ছেন গিয়ে ফাতিমা শেখ, ওকে। আর 1848 সালে পুনেতে তিনি কি করেছিলেন? ফুলেদের সাথে মিলে প্রথম মেয়েদের স্কুলে পড়ানো শুরু করেন, কত সালে? সালটা মনে রাখবে, 1848, ওকে। তিনি ওই জ্যোতিবা ফুলেদের টাইমে ছিলেন, ওকে। নেক্সট হচ্ছে, আগ্রার এক ব্যাংকার শিবদয়াল সাহেব কোন সালে রাধাস্বামী সতসঙ্গ প্রতিষ্ঠা করেন? আগ্রার এক ব্যাংকার
শিবদয়াল সাহেব কত সালে রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন? বলো, এর রাইট অ্যান্সার কি হবে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1961 সালে হচ্ছে আগ্রার এক ব্যাংকার যার নাম হচ্ছে শিবদয়াল সাহেব, তিনি রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। ওকে, আচ্ছা, কোথায় করেছে? আগ্রাতে, মনে রাখবে আগ্রাতে কিন্তু। ওকে, আর এখান থেকে আরেকটা কি প্রশ্ন হতে পারে? না না, এটা হবে না। চলো, আমি একটা অন্য প্রশ্ন ভাবছিলাম, বাট এখানে রিলেট করা যাবে না। নেক্সট দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 16। জাতীয় সড়ক 18, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে 18 নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে না? বলো, কোন রাজ্যের মধ্য দিয়ে ন্যাশনাল হাইওয়ে যায়নি? আনসার করো দেখি, এর আনসার কে পারবে? বলো, কোন রাজ্যের মধ্য দিয়ে ন্যাশনাল হাইওয়ে যায়নি? কিন্তু এখানে ন্যাশনাল হাইওয়ে মেনশন করা রয়েছে, যেটা হচ্ছে 18। বলো, এখানে রাইট আনসার হবে স্যার অপশন এ, বিহারের মধ্য দিয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18 যায়নি। ঠিক আছে, কিন্তু কোন কোন জায়গা? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড দিয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে গেছে। কত নম্বর? 80 নম্বর, 18। ওকে, নেক্সট, বর্তমানে ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কোথা থেকে কোথায় বিস্তৃত? বলো, বর্তমানে ভারতের যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রয়েছে সেটা কোথা থেকে কোথায় বিস্তৃত? বলো, কে পারবে? আনসার বি হবে এখানে রাইট আনসার। ওকে, অমৃতসর থেকে কলকাতা হচ্ছেন, অমৃতসর থেকে কলকাতা হচ্ছে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বিস্তৃত। ক্লিয়ার? আর কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কন্যাকুমারী কোন রোড, কে বলতে পারবে? আমাদের ভারতের সব থেকে লংগেস্ট হাইওয়ের নাম কি? বলো, লংগেস্ট হাইওয়ের নাম কি? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, আনসার করে দেখি। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 18। ভারতমালা প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত? বলো, ভারতমালা প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত? বলো, ভারতমালা প্রকল্প হচ্ছে গিয়ে কোন ক্ষেত্রে যুক্ত? কে পারবে? বলো, ভারতমালা প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত? বলো, আনসার করো তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। ও সরি, আমি তো লাইভের মতো তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি, বাট এটা তো তোমাদের লাইভ চলছে, আর তোমরা যদি আনসার না করো তাহলে কি করে হবে? চলো, প্রিমিয়ার চলছে, ভিডিওটা লাইভ চলেনি, আমি মজা করছিলাম জাস্ট। ঠিক আছে, ভিডিও প্রিমিয়ার চলছে, তবু তোমাদের কাছে তো অপশন রয়েছে যে তোমাদের নিজেদের কতটা প্রস্তুতি সেটা যাচাই করার জন্য তোমরা অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। তো চলো, আনসার করো, ভারতমালা প্রকল্প কোন ক্ষেত্রে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি, মহাসড়ক। মহাসড়ক বা সড়কের সাথে যুক্ত হচ্ছে ভারতমালা প্রজেক্ট। এই ভারতমালা প্রজেক্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, যেখানে কি করা হয়েছে, প্রায় তোমার হচ্ছে 34,800 কিমি টার্গেট রাখা হয়েছে সড়ক নির্মাণের। ওকে, এই প্রজেক্টটা চালু হয়েছে 2017 সালে, যেটাতে রিসেন্টলি যেমন আমাদের হচ্ছে কলকাতা, দিল্লি, ঠিক আছে, কলকাতা, দিল্লি এবং হচ্ছে ঝাড়খণ্ডের কিছুটা এরিয়া, কলকাতা বলতে পুরুলিয়া অনেকটা চলে যাচ্ছে, এইভাবে এই রোড দিয়ে কলকাতা থেকে দিল্লি একটা রোড হবে এই ভারতমালা প্রজেক্টের মধ্য দিয়ে। ঠিক আছে, মানে যেমনটা হচ্ছে তোমার রাজধানী এক্সপ্রেস যেটা দিয়ে দিল্লি যায় সেই ওয়েটাতে। ওকে, নেক্সট, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ কোন সালে সংসদীয় আইন মাধ্যমে গঠিত হয়? কি বলছে, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ কোন সালে সংসদীয় আইন মাধ্যমে গঠিত হয়? ঠিক আছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা বলছে কোন সালে সংসদীয় আইনের মাধ্যমে গঠিত হয়েছিল। সালটা কি? সালটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 1988। অপশন এ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট আনসার। আর এটা কবে কার্যকর হয়? এটা কার্যকর হয়েছিল স্যার
1995 সালে। ঠিক আছে, আইন হয়েছিল 88-তে, বাট কার্যকর বা ইমপ্লিমেন্ট হয়েছে 1995-তে। ঠিক আছে, 88 থেকে 95 এই টাইমটা হচ্ছে প্রসেসিং এর মধ্যে ছিল। নেক্সট, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো? ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে বলো? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে তোমাদের অপশন এ, দিল্লিতে এর হেডকোয়ার্টার রয়েছে। ওকে, আচ্ছা, এখান থেকেই আমাদের দেশের সমস্ত যে সড়ক, মহাসড়ক, পরিকল্পনা, সড়কের নির্মাণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ সবকিছু হচ্ছে কাজের যে কি বলা যেতে পারে ওটাকে, তোমার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে এই দিল্লির অফিস থেকেই আসে। ঠিক আছে, নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? যেটা তোমাদেরকে আগে জিজ্ঞেস করলাম, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি বলো? যেটা হচ্ছে গিয়ে কোথা থেকে কোথায় রয়েছে? যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তোমার কতটা? না না না, তোমার হ্যাঁ হ্যাঁ ঠিকই রয়েছে, বলো। যেটা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, তার দীর্ঘ কতটা রয়েছে? তার দীর্ঘ হচ্ছে তোমার 3745 কিমি। ঠিক আছে, 3745 কিমি, যেটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 44 নামে পরিচিত। ঠিক আছে, 44 নামে পরিচিত। ওকে, এর আগে বিভিন্ন জাতীয় সড়ক এটার সাথে যুক্ত ছিল, এই NH 44 এর সাথে, যেমন হচ্ছে NH, এখন ডিভিশন হয়ে গেছে 1A, আর একটা হচ্ছে NH 17, সরি 7, এই দুটো হচ্ছে ডিভিশন হয়ে গেছে, এর সাথেই কানেক্টেড ছিল। চলো নেক্সট কি রয়েছে, ভারতের কোন টাইগার রিজার্ভ প্রথমবার সরকারিভাবে একটি ম্যাসকট চালু করেছিল বলো? ভারতের কোন টাইগার রিজার্ভ প্রথমবার সরকারিভাবে একটি ম্যাসকট চালু করেছিল বলো? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কানহা টাইগার রিজার্ভ। ঠিক আছে, কানহা টাইগার রিজার্ভ। ওকে, এটা কোথায় অবস্থিত? কানহা টাইগার রিজার্ভ MP তে অবস্থিত, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশকে কি বলা হয়? ঘুমন্ত দেশ বলা হয়। কেন বলা হয়? সব থেকে বেশি বনভূমির পরিমাণ রয়েছে তোমার MP-র মধ্যে, আর সব থেকে বেশি যদি বলে হচ্ছে ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? MP-র মধ্যে রয়েছে। ডেফিনেটলি যেখানে বন থাকবে সেখানে ন্যাশনাল পার্ক হবে, তাই না? আচ্ছা, বর্তমানে আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা কত? 107টা, তাই তো? 7টা না 9টা না 5টা? তোমাদেরকে একটু কনফিউশন করি, ঠিক আছে, একটু কনফিউজের মধ্যে ফেলি, তোমরা আনসার করে জানাবে আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা কত রয়েছে, 7, 9 নাকি হচ্ছে গিয়ে 5? আমাদের সব থেকে পুরাতন ন্যাশনাল পার্কের নাম কি? জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট রয়েছে দেখো, 1992 সালে কোন জাতীয় উদ্যানকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়? 1992 সালে কোন জাতীয় উদ্যানকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় বলো? রাইট অ্যান্সার কি হবে বলো? এটার রাইট অ্যান্সার হবে তোমার হচ্ছে গিয়ে পেঞ্চ। পেঞ্চ ন্যাশনাল পার্ককে হচ্ছে গিয়ে 1992 সালে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। টাইগার রিজার্ভ রুলটা কত সালে এসেছিল? 1973। ওকে, আচ্ছা, এই পেঞ্চ জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত রয়েছে কেউ বলতে পারবে? এটা রয়েছে হচ্ছে গিয়ে তোমার MP এবং মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রের যৌথ এলাকাতে। ঠিক আছে, কিছুটা মধ্যপ্রদেশ এবং কিছুটা হচ্ছে মহারাষ্ট্র। ক্লিয়ার? আর বিখ্যাত হচ্ছে গিয়ে তোমার একটা জায়গা রয়েছে যেটা তার জঙ্গল বুক। ঠিক আছে, সেই জঙ্গল বুমের পটভূমি হিসাবে পরিচিত ওই পেঞ্চ ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট, মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গ্বালিয়র কোন নদীর তীরে অবস্থিত বলো? মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গ্বালিয়র কোন নদীর তীরে অবস্থিত বলো? রাইট অ্যান্সার কি হবে? শহর গ্বালিয়র কোন নদীর তীরে অবস্থিত বলো? এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, গ্বালিয়র শহর হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত। চম্বল নদী হচ্ছে কি? যমুনার একটা
প্রধান নদী, ঠিক আছে। যমুনার একটা প্রধান কি নদী, কি নদী, প্রধান উপনদী, ঠিক আছে, প্রধান উপনদী। ওকে, আচ্ছা চলো তাহলে, আর কোনো প্রশ্ন রয়েছে না? আজকের সেশনে আমাদের এই 25 কোশ্চেনই ছিল। ওকে, তো চলো সেশন আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের সেশন ভালো লাগে, সেশন হেল্পফুল বা নলেজেবল মনে হয়, দেন প্রত্যেকেই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো। চলো, থ্যাংকস ফর ওয়াচিং।